গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমি এদিকে দেখো আমার গোপুসোনার সকালের সেবা কিন্তু হয়ে গেছে। একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ ওর বাবা আজকে একটু বাড়ি যাবে। আজকে যেহেতু রবিবার, প্রত্যেক রবিবারই ও বাড়ি যায়, তো সেই কারণে আমারও সকাল সকাল উঠতে হয়। আর এদিকে দেখো ফুলও তুলে নিয়ে এসেছি, অনেকগুলি ফুলই আজকে ফুটেছে। কিন্তু সে আজকে আবার সকালে চা খেয়ে যায়নি, বলছিল একটুখানি গ্যাস গ্যাস ভাব হচ্ছে, তো সেই কারণে আর চাটা খেয়ে যায়নি। তো বললাম তুমি যখন চা খেয়ে যাবে না, আমি একটু পরেই চা খাচ্ছি। ওই সোনাকে একদম তেল ঠেল মেখে ফ্রেশ করে তারপর এসে চাটা নিলাম। আর মিঠির জন্য একটুখানি বিরিয়ানিটা গরম করে দিচ্ছি, গতকালকে যেহেতু বিরিয়ানিটা করে রেখেছি। আসল কথা কী বলতো, ওই একা একা না রান্না রেডি করা থাকলেও অনেক সময় খেতে পারি না। সোনা এতটা পরিমাণে যন্ত্রণা করে, তো ওর তো এখন এটা করার বয়স, সে তো এটা করবি। তো সেই কারণে না আমি একটুখানি নিজের জন্য খাবারটা করে রেখে দিয়েছি। আর আমি তো একা নই, আমার সাথে তো মিঠিও আছে, তাই না? আমি একা যা হোক করে কেটে যায়, কিন্তু মিঠিকে তো কিছু একটা দিতে হয়, সেই কারণেই গতকালকে এটা করে রাখা। আর এদিকে চায়ের সাথে দুখানা বিস্কিট নিয়ে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি, আর সোনাকে ওই ঘরে নিয়ে রেখেছি। সে যেহেতু সকালে উঠে আর একদম দুপুরবেলা আবার ঘুমায়, সকালে তার মাঝখানে কোনো রকমের ঘুম তার চোখে থাকে না। তো সেই কারণে আমার কাজগুলি না একটু ওর টাইম মতোই করতে হয়। ও যখন ঘুমায় তখন আমি কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু এখন যেহেতু দেখছি সকালে একদমই ঘুমায় না, তো সেই কারণে ওই ঘরে ওকে ফ্লোরে একটা বিছানা পেতে সেখানে রাখি। ওর একটা খেলনা আছে, সেই খেলনাটা দিয়ে রাখি। তো এভাবে রেখে তারপর আমি আমার কাজগুলি কমপ্লিট করি। আর যেহেতু আজকে রবিবার, মিঠির আর্টের টিচার আসবে, তো সেই কারণে মিঠি একটুখানি আর্ট নিয়ে বসেছে। আজকে একটা নতুন জানি কি শিখছে, তো সেটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করছে। তার সামনেই ছোটোটাকে রেখে এসেছি। ও এখন পড়ছে না, পড়তে বসলে ছোটোটাকে রেখে আসতাম না। আর এই যে ওর একটা কাঁথা যেটা বিছিয়ে ও রাত্রেবেলা ঘুমায়, তো সেটাকে একটুখানি গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর সকাল সকাল ঘর দূরটা না গোছালে না ভালো লাগে না। বর যখন থাকে সেই ম্যাক্সিমাম টাইম বিছানাটা তুলে ফেলে, আমার এতটা করতে হয় না, কিন্তু যেহেতু সে আজকে বাড়িতে নেই, তো সেই কারণে আমার করতে হচ্ছে। আর বাচ্চা থাকলে দেখবে একবার তো নয়, একটা কাজ মনে হয় 4 থেকে 5 বার করতে হয়। আর যাদের শুধুমাত্র দুখানা ঘর, তাদের তো আমার মতোই অবস্থা, তাই না? তো এদিকে টেবিলটাও গোছাতে চলে এসেছি। টেবিলটার মধ্যে বেশ কিছু কাগজপত্র ছিল, সেইগুলিকে রাখলাম। রেখে একটুখানি টেবিলটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। আর এই টেবিলটা আমি সবসময় বলি যে অভিশপ্ত টেবিল, যতই গোছাই সেটা আর গোছানো থাকে না। তারপরেও যেহেতু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থেকে অভ্যস্ত, তো সেই কারণে গোছগাছ করাটা আমার প্রতিদিনের নিত্য সঙ্গী। তো সেটাকে কখনোই বা কিছুতেই ছাড়তে পারবো না। তবে আজকে না একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেক রোববারে মিঠির পাপা না থাকলেও আমার মা বা বোন কেউ একজন থাকে। খাওয়া দাওয়া, স্নান সমস্ত কিছুই আমি করতে পারি, কিন্তু যেহেতু ওরা বাড়ি গেছে, বলতে গেলে আমার বাবার বাড়ি, তো সেই কারণে এই কাজগুলি আমার এখন আর হয়ে উঠছে না। আজকের জন্য একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে। আজকে বোনকে এবং মাকে ভীষণভাবে মিস করছি, কিন্তু কিছু করার নেই বলো, নিজের সংসারটা কদিন কে এসে করবে বলো। তারপরেও ওরা থাকলে একটুখানি সুবিধে হয়, খাওয়া দাওয়া বলো, সমস্ত কিছুই। মিঠির যেহেতু আজকে সানডে, মিঠিকেও একটুখানি স্নান করিয়ে দেওয়া প্রয়োজন ছিল, যেহেতু মিঠি একদমই নিজের হাতে কিছু করতে পারে না। ওকে একদম সাবান দেওয়া থেকে ধরে, ওর ব্রাশ করা থেকে ধরে সমস্ত কিছু ওকে করে দিই আমি। ছোটো থেকে করে দিয়ে এমন অভ্যেস হয়েছে, ও এখন নিজের হাতে কিছু করতেই চায় না, জানো তো। তারপরেও ঠেকায় পড়লে অনেক সময় করে। আর এখন তো বোনও একটু বড় হয়ে যাওয়াতে ওরও একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ও মনে করে না আমার কাজ মাই করে দেবে, এটাই আমি করব না, মা করবে। তো সারাক্ষণ সে এটাই ভাবতে থাকে, আর আমি করে দিয়ে এমন অবস্থা করেছি ওকে এখন যে আমারই এখন হয় অসুবিধে। আর ঘর ঝাড়ু দিয়েছি, এত পরিমাণে ময়লা বেরিয়েছে, ধুলাবালি বেরিয়েছে, তার সাথে কি পরিমাণে যে চুল পড়ছে আমার মাথা থেকে, টাক হয়ে যাচ্ছে সামনের দিকে, জানো তো। ওই ছোটো মেয়ে হওয়ার পরে এত পরিমাণে চুল পড়ছে। বড় মেয়ে হওয়ার পর কিন্তু আমার এত চুল পড়েনি। বড় মেয়ে হওয়ার আগে আমি অনেকটা পরিমাণে সুস্থ ছিলাম, মানে সমস্ত কিছুই আমার ঠিকঠাক ছিল, কিন্তু ছোটো মেয়ে হওয়ার পর আমার প্রচুর পরিমাণে মাথা থেকে চুল পড়ছে, এত চুল পড়ছে, এত চুল পড়ছে।
আর সমস্ত চুল মাথা থেকে বেশি হয়ে গেছে ফ্লোরে, আর ফ্লোরের সাথে ঝাড়ুর সাথে ঘর মোছার নেতার সাথে শুধু চুল চুল আর চুল। তো চলো এদিকে ওর জামা কাপড়গুলো ধুয়ে এনেছিলাম, ওই নেপিগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি, ঘরেই দিয়েছি। আজকে বাইরে যেতে পারবো না, কারণ ওই দৌড়ে দৌড়ে বাইরে গিয়ে জিনিসপত্র মানে কাপড় চোপড় আনতে এটা আমার ভীষণই অসুবিধে হয়ে যায়। আর মাসি সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিল, তো সেই জামা কাপড়গুলি ভাবছি এখন গিয়ে নিয়ে আসবো। কেন বলো তো, নাহলে বাইরের আকাশটা এত পরিমাণে কালো হয়েছে, হুড়মুড়িয়ে যখন বৃষ্টি আসবে তখন আর আমি দৌড়ে গিয়ে জামা কাপড় আনতে পারবো না। তো সেই কারণে আগে থেকেই নিয়ে আসা ভালো। তো এখন জামা কাপড়গুলো নিয়ে আসবো, আগে এইগুলি ভাঁজ করে নিই। এইগুলি ভাঁজ করে যে উনি আজকে যেগুলি ধুয়ে দিয়েছেন সেগুলি নিয়ে আসবো। আর এত পরিমাণে জামা কাপড় পরে কিছু করার নেই বলো, ঘরে বাচ্চারা থাকলে তো জামা কাপড় পরবে, আর আমারই প্রতিদিন 2-3টে করে জামা কাপড় লাগে, কিচ্ছুই করার নেই। তারপর এদিকে আলনাতে চলে এসেছি, আর আলনাটার অবস্থা হয়ে গেছে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে। দেখছি মিঠির বাবার ভালো একটা প্যান্ট পেছনে পড়ে গেছে, তো এটাকে তুলে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রাখলাম। আর দেখো জামা কাপড়গুলি সুন্দর করে আলনাতে এখন গুছিয়ে রাখছি। আর আলনাটা ছোট তো, গোছানো না থাকলে একদম মনে হয় যে জামা কাপড়ে পুরো প্যাকটাপ হয়ে আছে, ভালো লাগে না দেখতে। ঘরের প্রতিটা কোণায় আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বেশি দিন তো হয়নি মিঠির পড়ার জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু মেয়েটা আবার যেইকে সেই করে ফেলেছে। সে তো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন করে না, আর আমি গুছিয়ে দিলেও সে নোংরা করে ফেলে। তো একদিন এটা নিয়ে ওকে একটুখানি শাসন করতে হবে, জানো তো। আর এদিকে জামা কাপড়গুলি গুছিয়ে আবার চলে এসেছি ছাদে। কী পরিমাণে মেলা হয়েছে দেখতেই তো পাচ্ছ, মাসি সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়ে গেছেন। এবার এগুলা তুলে নিচ্ছি, যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে রাখবো, আর যেগুলি ভিজা আছে সেগুলি আমাদের সিঁড়ি কোঠার চালের নিচে মেলে দেব, শুকিয়ে যাবে। কারণ মেঘাচ্ছন্ন ওয়েদার হলে কি হবে, গরম কিন্তু প্রচুর পরিমাণে আছে। তারপর জামা কাপড় নিয়ে এসে আমি এখানে একটুখানি বিরিয়ানি নিয়ে বসলাম। এখন ঠিক 11:30 বাজে, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, আর একটু সুযোগ আছে এই মুহূর্তে একটু কিছু খেয়ে না নিলে মেয়েটা এত পরিমাণে জ্বালাতন শুরু করে যে আর খাওয়া আর হয় না। তারপর সানডে যেহেতু ওর একটুখানি নখগুলা কাটতে বসেছি, এবার সুন্দর করে নখগুলা কেটে দিচ্ছি। কিন্তু নখগুলা কাটছি, ডান হাতের নখটা সুন্দর কেটে দিয়েছি, উঠেনি, কিন্তু বাঁ হাতের নখটা কাটতেই সে উঠে পড়েছে। এই যে দেখো অবস্থা, একটুখানি নাড়াচাড়া করছি, কিন্তু তার চোখে ঘুম নেই, সে আমাকে ডিস্টার্ব করবেই। তো সজাগ থাকলে না আমি ওর নখ কিছুতেই কাটতে পারি না, ভীষণ পরিমাণে নড়াচড়া করে, আর দেখবে এখন সে উঠে পড়বে। এই যে দেখো সে কিন্তু উঠেও পড়েছে, আর উঠেই আমার দিকে তাকাচ্ছে। আমি ওকে দেখছি না বলে হাত দিয়ে আবার আমাকে ডাকছে যে আমি উঠে পড়েছি, আর কাটতে হবে না। তো এবার কুলে উঠে বসবে, আর উঠেই তো এমন একটা হাসি দিল যে ওকে এবার কুলে নিতে হবে, আমাকে কুলে নাও কুলে নাও, মানে ও ইশারা দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। তুমি বুঝো না বুঝো, ও ইশারা দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। তো এবার একটুখানি কুলে নিয়ে শান্ত করে দেখছি হাতের নখগুলানি কাটা যায়। তো নখগুলা না কাটতে পারলে না সে গাল মুখ আঁচড় দিয়ে একদম চিড়ে ফেলছে, আর মুখের ভিতরে যেই আঘাত করছে রক্ত চলে আসছে, এত বড় বড় হয়েছে নখগুলা। তো এখানে একটুখানি ওকে শান্ত করে তারপর আবার নখগুলি কেটে দেবো। আর এটা কিন্তু অনেকটাই পরে, প্রায় 3:30 বাজে, এত পরিমাণে কালো ঘন হয়ে মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে ভালোই হতো, প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর আমার ছোটোটা না একদম গরমে থাকতে পারে না, জানো তো, ওর ভীষণ ভীষণ কষ্ট হয় গরমে। তো চলো একটুখানি ওর সাথে শুয়ে আসছি আবার বিকেলবেলা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, হয়ে গেছে সন্ধ্যা, এখন একটুখানি চা খাবো। মিঠির পাপা এসেছে ঘরে, তো আর সাথে একটুখানি চা খাওয়ার সুযোগটা পেয়েছি, না হলে সোনাকে একদমই রান্নাঘরে একদমই ঘরে একা রেখে বা মিঠির ভরসায় রেখে আমি রান্নাঘরে আসি না। কারণ ও এখন একটুখানি দুষ্ট হয়েছে, তো মিঠির কুলে দিলে অনেক সময় পড়ে যাওয়ার ব্যাপার থাকে। মিঠিও এখন ওকে সামলাতে পারে না, তো সেই কারণে না আমি ওর বাবার কাছে রেখে চা নিয়েছি। আর চায়ের সাথে একটা ভেজিটেবল চপ, কিন্তু একদমই খেতে বাজে, ভেতরে বিটরুট ছিল, আর বিটরুট আমার একদমই ভালো লাগে না, কারণ প্রেগনেন্সিতে এত পরিমাণে বিটরুট খেয়েছি এখন আর ভালো লাগে না। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত এবং ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল এবং ভাতটা বসিয়ে চা নিয়ে গেছিলাম। এখন এসে আলু ভাজাটা করে নিচ্ছি। আর আগামীকালকে সজনে ডাঁটা রান্না করব একটুখানি কুমড়ো দিয়ে সজনে ডাঁটা খেতে ভালো লাগে, তো এটা রেডি করে রাখলে বেশ ভালো হয়। গতকালকে ডাঁটাগুলি কেটে
রেখেছিলাম। আজকে যেহেতু সেরকম রান্না করিনি, তো সেই কারণে আর এগুলো রান্না করা হয়নি। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর রাতে ডাল আর আলু ভাজা, এর থেকে খাবার মানে ভালো খাবার আর কিছু হয় না, তাই না? ডালটা ওইদিকে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি জিরে দিয়ে এবার ডালটাকে সুন্দর করে ফোড়ন দিয়ে একদম হালকা পাতলা করে করেছি। মুগ ডাল, একদম হালকা মুগ ডাল ভালো লাগে, দেখবে মুগ ডাল বেশি ঘন করলে না আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, আমি একদমই ঘন মুগ ডাল খেতে পারি না, তো একটুখানি হালকা করেই করেছি। আর মুগ ডাল আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ডালটাকেও নামিয়ে নিলাম। সমস্ত রান্না আমার শেষ। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। এটা তো আমার প্রতিদিনের রুটিন। ঠিক যতবার রান্না করব ঠিক ততবারই রান্নাঘর পরিষ্কার করব। অনেক সময় ইচ্ছে করে না, জানো তো, কিন্তু তারপরেও মনে হয় এখন যদি এটা পরিষ্কার না করি, ঘুম থেকে উঠে একদম অগোছালো রান্নাঘর একদমই আমার ভালো লাগে না। তাই যতই চাপ পড়ুক, আমি অনেক সময় কী করি বলো তো, আমার ছোটো মেয়েকে নিয়ে কুলে নিয়ে হলেও ঘরটা গুছিয়ে রেখে যাই। ঘর না গোছানো থাকলে আমার একদমই ভালো লাগে না। আর তোমরা হয়তো বা আজকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার ছোটো মেয়ের কথা শুনতে পাচ্ছ, সেই খেলছে আর আমি ভয়েস দিচ্ছি। কিছু করার নেই, এখন নিরিবিলি জায়গাতে আমি যদি তার চোখের সামনে থেকে সরে যাই, তাহলে সে আর খেলবে না, আর ঘ্যানর করবে। তার জন্য ওর সামনে বসেই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। আর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু সকালে এই কাজগুলো আমার করা হয়নি। ওই রুটিন সকালে করতে পারিনি, বিকেলে তো অবশ্যই করতে হবে। আর এদিকে দেখো এবার বাসনের র্যাকটাও খালি করে নিচ্ছি, বাসনের ঝুড়িটা, কারণ মাসি এসে সকালে আবার এটার মধ্যে বাসন মেজে এটার মধ্যে রাখবেন। তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর তারপর খাওয়া দাওয়া করে নেবই। তো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো চলো আমার প্রিয় দিদিভাইদের কমেন্টগুলো একটু পড়ে নেওয়া যাক। হাউসওয়াইফ ঝুমা থেকে দিদিভাই বলেছেন, ভেজ বিরিয়ানিটা বেশ সুন্দর হয়েছে দেখতে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। অবশ্যই পাশে আছি, যেহেতু তোমার বাচ্চা ছোটো, অতএব তাড়াহুড়ার দরকার নেই, ভিডিও পরে দেখো। থ্যাংক ইউ দিদিভাই, যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। সত্যি কথা বলতে কি, ওকে নিয়ে একদমই সময় পাই না গো। নিজের মতো করে ভিডিও আপলোড করি, ওই কতটুকু ভিউজ হয়েছে, কে কমেন্ট করেছে সেটা দেখারও সময় পাইনি। এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি যে কি বলি, আমাকে একটুখানি সময় দাও, অবশ্যই তোমাদের সবার পাশে আমি থাকবো। আর এদিকে দেখো টেবিলটাকে এবার গুছিয়ে নিলাম। আমাদের আজকের মতো খাওয়া দাওয়া শেষ। চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।